গল্প বা কবিতার মতো করে আমাদের জীবনে কিন্তু প্রেম আসে না। প্রেম আসে একটা ভয়ঙ্কর রূপ নিয়ে, যার পরিণতি হচ্ছে শুধুই ব্যর্থতা থাকে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই প্রেম সফলতা পায় বা সফল হয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে তাদের প্রথম প্রেম হচ্ছে ব্যর্থ হয়ে গেছে, এবং ব্যর্থতা ভুলতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়। ছোটোবেলার প্রেম আর বড়োবেলার প্রেমের মধ্যে অনেক পার্থক্য আছে। ছোটোবেলার প্রেমকে জাস্ট একটা ভালো লাগা, ভালো লাগছে, প্রথম প্রথম একটা অনুভূতি হচ্ছে। কিন্তু বড়োবেলার প্রেম অ্যাকচুয়ালি প্রেম হয়ে আছে, তার সাথে মনের একটা মিল ঘটে গেছে, তার সাথে একটা আত্মার মিলন হয়ে গেছে। এবং কিছু কিছু মানুষ হচ্ছে তাদের মাইন্ডকে সেটই করে নেয় যে এই আমার ফিউচার হাজব্যান্ড ও ফিউচার ওয়াইফ হচ্ছে। কিন্তু সময় কি আশ্চর্য খেলা যে একদিন সেই যে মানুষটাকে নিয়ে সে এত কিছু ভেবে ফেলেছিল, একদিন দেখা যায় যে তার পাশে সেই মানুষটাই নেই। আমাদের ছেলেদের ক্ষেত্রে আমরা প্রথম কথা প্রেমের যে ফিলিংস অনুভূতি সেগুলো তো কারোর সাথে শেয়ার করতে পারি না। আর যখন এই প্রেমটা হঠাৎ করে ভেঙে যায়, তখন কিন্তু আমরা এই কথাটাও কাউকে জানাতে পারি না, না বাড়িতে, না বন্ধু বান্ধবের কাছে, না সমাজের কাছে। তখন একটাই উপায় থাকে যে হয় নিজেকে একটা ভীষণ ব্যস্ততার মধ্যে ফেলে রাখো, আর নইলে নিজেকে এমন একটা নেশায় যুক্ত করে দাও যেখান থেকে বেরোনো আর কোনো পথই থাকবে না। নেশা করতে করতে এক সময় সে যখন দেহ ত্যাগ করবে, তখনও কিন্তু এই সমাজ, তার পরিবার বা তার আশেপাশে যারা ছিল কেউ জানতে পারবে না যে কেন সে এইটা করেছে বা করছে। আর মেয়েদের ক্ষেত্রে তারা 2 দিন কাঁদবে, 3 দিন কাঁদবে, 4 দিন দিন আরও একটা চলে আসবে যে তাকে সামলে নেবে, যে তার মনের কথা বুঝে নেবে। আবার যদি কিছুদিন পরে ভালো না লাগে, তাহলে আবার ছেড়ে দিয়ে আরও বেটার অপশান খুঁজে নেবে। পরিবেশ, প্রকৃতি, সময় সাথে এই যে আমরা ছেলেরা আস্তে আস্তে যখন ম্যাচুরিটি লাভ করি, যখন এই সমাজকে বুঝতে শিখি, যখন অ্যাকচুয়ালি প্রেম বা ভালোবাসার অর্থ বুঝতে পারি, তখন আমাদের পকেট শূন্য থাকে। আর এই প্রেম ভালোবাসার জন্য শূন্য পকেটে কোনো গুরুত্বই নেই। 1 টাকা নিয়ে যদি 100 টাকার একটা জিনিস কিনতে গিয়ে বাধা সৃষ্টি হয়, তখন নিজেরই খারাপ লাগে। কেননা আমাদের সেই লেভেল নেই যে আমরা সেই 100 টাকার এই জিনিসটাকে তখন পর্যন্ত কিনতে পারবো। ঠিক তেমনই হচ্ছে প্রেমটাও, যে আমাদের পকেট শূন্য, কিন্তু আমরা যাই সেই 100 টাকার জিনিসটাকে কিনতে গিয়ে অবভিয়াসলি যে 2 দিন, 3 দিন, 4 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছরের মাথায় সেটা কেমন যেন একটা একঘেয়েমি, একটা অস্বস্তিকর, একটা ভীষণ রকমের বাজে ব্যাপার হয়ে দাঁড়ায়। তারপর শুরু হয় দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, দুজনের পথ আস্তে আস্তে আলাদা হতে থাকে। তখন এক পক্ষ ট্রাই করে যে সামলে নেওয়ার জন্য, হয়তো 2-1 মাস সামলে যায়ও, কিন্তু
পকেট খালি থাকলে কি আর সেই সামলানো কি সম্ভব হয়? আর এটা পরিবেশের নিয়মই। তুমি যত বেটার হবে তোমার জন্য তত বেটারই আসবে। তাই একজন যখন কেরিয়ার নিয়ে সমস্ত দিক থেকে বিধ্বস্ত হয়ে বসে থাকে, তখন আর এই প্রেমটা তার দ্বারা হয়ে ওঠে না। তাই যে তার পার্টনার থেকে সে তখন বেটার অপশানই খুঁজে বেটার জায়গায় চলে যায়। আর এই প্রেমের যে ব্রেকআপ হয় সেটাকে তখন তারা নাম দিয়ে দেয়, আমরা মিউচুয়ালি ব্রেকআপ করে ফেলেছি। কিন্তু মিউচুয়ালি ব্রেকআপ আর একদম মনের থেকে মুছে ফেলা কি সম্ভব হয়? হয়তো কেউ ম্যাক্সিমাম লোকে পারে না, হয়তো আবার ম্যাক্সিমাম লোকেই পারে। তাই হয়তো যারা পারে না তারা হয়তো এই যে এখনকার যে ঘটনা ঘটছে, কেউ পাহাড় থেকে পড়ে যাচ্ছে, কেউ নীলগ্রামে বন্দি হয়ে যাচ্ছে, আর কেউ আরও অনেক কিছুই অনেকভাবে হচ্ছে। তাই সেই সমস্ত সমস্ত লোকেদের জন্য আমি বলছি যে যদি মুভ অন না করতে পারেন তবে দয়া করে অন্যকে নীলগ্রামে ভর্তি করার জন্য চেষ্টা করবেন না। আপনি সিঙ্গেল থেকে যান, আপনি তার বিরহে এখনকার যুগে যেটা করে যে নেশা করুন, তার বাড়ির সামনে ধর্ণা দিন, তার যে কন্ট্যাক্টে গিয়ে তাকে যোগাযোগ করার চেষ্টা করুন, কিন্তু দয়া করে নীলগ্রামে ঢুকিয়ে দেওয়া বা পাহাড় থেকে ঠেলে ফেলে দেওয়ার কোনো চেষ্টাই করা উচিত নয়। কেননা যে পাহাড় থেকে পড়ে যাচ্ছে বা যে নীলগ্রামে ঢুকে যাচ্ছে সে কিন্তু জানতেও পারেনি যে আপনার পাস্ট বা আপনার যেই ক্ষত সেই ক্ষতটা কত গভীর বা কত কিছু। সে আপনাকে আপনার রূপ দেখেই বা আপনার চেহারা দেখেই, যাই হোক আপনার কিছু একটা দেখেই পছন্দ হয়ে আপনাকে বিয়ে করে নিচ্ছে। আর এই বিয়েটা হচ্ছে বলে সবচেয়ে মানে ভাইটাল জীবনের আর একটা পবিত্র জিনিস। তাই এটাকে যখন পাহাড়ে ছুঁড়ে বা নীলগ্রামে ভর্তি করে অপবিত্র করে দেওয়া হচ্ছে, কারণ আমরা ম্যাক্সিমাম ছেলেরাই কিন্তু এই বিয়ের দিক থেকে বা বিয়ে প্রেম ভালোবাসার থেকে আস্তে আস্তে মুখ ঘুরে নিচ্ছি। এই আমার যেমন বিয়ের প্রতি বিশ্বাসই উঠে গেছে এই এত কিছু দেখার পরে। কি কারণে বিয়ে করব, কি জন্যই বিয়ে করব? এক হচ্ছে যদি বিয়ে করি তাহলে হচ্ছে দুদিন পরেই ডিভোর্স হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি নেগেটিভটা আগেই ভাবি, পজিটিভ খুব কমই এখন সম্ভাবনা বা পজিটিভ দিক এখন সমাজে নেই বললেই চলে। আর যদি ডিভোর্স যদি না হলো তাহলে হচ্ছে আপনার সাথে এমন ব্যবহার শুরু হবে যে হয়তো আপনি বাধ্য হয়ে এমন কিছু ডিসিশান নিয়ে নেবেন যেটা আপনার জীবনই পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তাই যদি বিয়ে যদি করতে ভালো না লাগে, যদি সেই প্রেম ভালোবাসার থেকে মুভ অন না হতে পারেন, তবে এই বিয়ে নামক পবিত্র জিনিসটাকে নষ্ট করার অধিকার আপনাদের কারোর নেই। সমাজে এখন অনেক লোক আছে যারা আশা নিয়ে বসে থাকে যে আমার একটা বিয়ে হবে, একটা সন্তান হবে, একটা সংসার হবে, একটা ঘর হবে, একটা বাড়ি হবে, এবং আমরা ফিউচারে আমি আর আমার যে পার্টনার থাকবে তারা একটা ছাদের তলায় বসে একটা চেয়ারে বসে আমরা আকাশ দেখবো, তারা দেখবো, আরও কত কী করবো। কিন্তু সেই স্বপ্নটা যখন নীলগ্রামে আর পাহাড় থেকে ঠেলে ফেলার মুহূর্তে তার চোখের সামনের থেকে অন্ধকার দেখে না, তখন সত্যি খুব খারাপ লাগবে। সে হয়তো মরে গিয়েও হয়তো
শান্তি পাবে না, বা সেই মরার আগের মুহূর্তেও সে মানে ভাববে যে জীবনে আমি কি করলাম, বা জীবনে আমি কী পাপ করেছিলাম যে আমার এই শাস্তি হলো। কিন্তু সে কিছুই জানে না যে তার কেন এই ধরনের ব্যবহার তার সাথে হলো, বা কেন সেরকমভাবে কষ্ট পেল। কেউ প্রেমের বিরহে কবিতা লিখে কবি হয়ে উঠেছে, আবার কেউ প্রেমের বিরহে নিজেকে দেবদাসের মতো পুকুরে ডুবিয়ে বা জলে ডুবিয়ে মেরে ফেলেছে। তাই প্রেমের যে বিরহ, বা আপনার মনে হচ্ছে যে আমি একজনের সাথে থেকে আরেকজনকে ভালোবাসবো, তাহলে যার সাথে থাকছেন তাকে সরাসরি বলে দিন যে আমি যে আপনাকে কোনোদিনও ভালোবাসতে পারবো না, এটা আমার অসম্মতিত হয়েছে, আপনার জীবন নষ্ট করার আমার অধিকার নেই, আপনি আমাকে ছেড়ে দিন, আমি অমুক জায়গায় গিয়ে থাকবো। নিশ্চয়ই সে এই ব্যাপারটা বুঝবে এবং আপনাকে অবশ্যই আপনার ডেস্টিনি বা সেই যেখানে আপনি যেতে চাইছেন সেখানে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে। আমরা ছেলেরা এক বাক্যের বা এক কথার বা কারো কথা রাখার জন্য আমরা নিজেদের পুরোটা লাইফ স্যাক্রিফাইস করে দিতে পারি। যদি একবার ভালোবেসে কেউ বলে যে না, ভালোবেসে বলতে হবে যে না, আমি তোমার সাথে থাকতে পারবো না, তবে দেখা যাবে যে সেই তার যে পার্টনার রয়েছে তার জন্য সে তার সমস্ত লাইফ ত্যাগ করে দিয়ে বা সমস্ত ব্যথা যন্ত্রণা ভুলে তার পার্টনারের খুশির জন্য তাকে যদি অন্যর হাতেও তুলে দিতে হয়, সেটাও সে কিন্তু তুলে দেবে। তাই বলা যায় যে এই যে নীলড্রাম বা পাহাড় থেকে ঠেলে ফেলার মতো জঘন্যতম যারা কাজ করছে, তারা হয়তো এই ভালোবাসার মূল্য বা ভালোবাসার জিনিসটা কী সেটা কোনোদিনও বোঝেও নি আর বোঝার চেষ্টা করেনি। কবিতাকে দেখে কেউ যদি প্রেমে পড়েছে, তাহলে সে কি প্রেমিক না কবি? আর প্রেমকে দেখে যে কবিতা লিখছে, মানে প্রেমকে দেখে যে কবিতা লিখছে সে হচ্ছে সত্যিকারের প্রেমিক। কেউ মানে ম্যাক্সিমাম প্রেম বা ম্যাক্সিমাম যে বিরহ যারা কবিতা বা যারা এইসব সাহিত্য উপন্যাস লেখে, তাদের জীবনে হয় একজন বর্ষা থাকবে, হয় একজন বৃষ্টি থাকবে, হয় একজন কবিতা থাকবে, হয় নইলে তার মেঘলা বা মেঘলা বা মেঘলা, জানি না, আমার ঠিক এটা নিয়ে ধারণা নেই। কেউ বলে মেঘলা, কেউ বলে মেঘলা, এরকম নামের অনেক ব্যক্তি তাদের জীবনে আসে এবং তারা সেই ব্যক্তিকে কল্পনা করে তাদের যে উপন্যাস, যে কবিতা বা তাদের যে লেখা, সেই লেখার মধ্যে তারা এমনভাবে প্রকাশ করে যে আমরা যখন দর্শকরা পড়ি তখন কিন্তু আমরা বুঝতে পারি যে তার এই ব্যথা বা প্রেমটা সে তার এই প্রেমিককে বা প্রেমিকাকে উদ্দেশ্য করেই লিখেছে। একটা আশ্চর্য বিষয় হলো যে যারা এই কবিতা উপন্যাস লেখে আর তাদের প্রেমিকারা তাদের যখন ছেড়ে চলে যায়, তারা কিন্তু একটাবারও তাদের বিষয়ে বিষ বা তাদের নিয়ে এরকম চিন্তাভাবনা করে না। তারা তাদের মেন্টালিটিকে ডেভেলপ করে তারা তার সেই প্রেমিককে বা প্রেমিকাকে এমন একটা পর্যায়ে স্থান দিয়ে দেয় যে পর্যায়ের স্থান হয়তো সে কোনোদিনও কল্পনা করেনি। পরবর্তীকালে সে যদি দেখে, সে
হয়তো আফসোস করতেও পারে, কিন্তু তার এইটা ভেবে খুশি হওয়া উচিত যে আমার যখন আমি এই লোকটা বা এই ব্যক্তিকে আমি ছেড়ে এসেছিলাম, তারপর যখন পরিবর্তনের হাওয়া লেগে সে যখন ম্যাচিওর হয়েছে বা ডেভেলপ হয়েছে, তখন সে আমাকে এতটা শ্রদ্ধা করে, এতটা ভালোবাসতো, যেটা আমি কোনোদিন বুঝতে পারিনি। প্রেম হলো একটা পবিত্র জিনিস, যেটা মানে আমাদের প্রেমিক সমাজ বলে থাকে যে প্রেম একটা পবিত্র জিনিস। এটা একবার যদি হয়ে যায়, তাহলে এর থেকে মুক্তি বা এর যে স্বাদ, তার থেকে মুক্তির কোনো উপায় নেই। কেউ বলে প্রেমে হাওয়া লেগেছে, কেউ বলে প্রেম এসে গেছে, কেউ বলে বসন্ত এসেছে, কেউ বলে ফাগুনের রং লেগেছে। জীবনে মানে আমাদের যদি মানে আমি জানি না ম্যাক্সিমাম কত ছেলে বা কত মেয়ের এই জীবনে ঘটনা ঘটেছে, বাট আমার জীবনে প্রথম ভালো লাগা বা যেটাকে মানে বাচ্চাবেলায় সেই মিষ্টি প্রেম বলা হয়, সেটা হচ্ছে জীবনে প্রথম ঘটেছিল 6-এ। হয়তো তার নাম আমি নিতে পারছি না, এবং তাকে মানে অ্যাপ্রোচ করা বা তাকে আমার মনের কথা বলেছিলাম, তাও আবার একজন বন্ধুর মাধ্যমে, সেটা হচ্ছে 7-এ উঠে। যদিও সেটা বেশি ডেকেনি, কিন্তু তার কথা মনে করে আমি ক্লাস 10 পর্যন্ত অনেকবার অনেক কিছু ট্রাই করেছি, কিন্তু কিছুই হয়নি। তারপর দ্বিতীয়বার প্রেম এসছে যখন আমি ডিএলএড কলেজে শিক্ষকতা করার জন্য ট্রেনিং নিতে গেছি। সেই সময় একজনের সাথে মানে একজনের উপর অভিমান করে আরেকজনকে সত্যিকারে ভালোবেসে ফেলেছিলাম, এবং সেখান থেকে অনেক কিছু স্বপ্ন দেখে ফেলেছিলাম, কিন্তু সেটাও আর পরবর্তীকালে আমার দ্বারা সম্ভব হয়নি, বা আমি সেটাকে কন্টিনিউ করতে পারিনি। এটা আমার ব্যর্থতা। আর তারপর হচ্ছে আমি লেখার মধ্যে দিয়ে তাকে অনেকবার স্মরণ করেছি, বা তাকে যে ইন্সপিরেশান পেয়েছি তার থেকে সেটাও তাকে জানিয়েছি। সে এখন ভালো বন্ধু হয়েছে আমার, বা তার সাথে যোগাযোগ রেখেছি, কথা হয় মাঝে মাঝে, কিন্তু তাকে আমি কোনোদিনও জাজ করিনি যে কেন তুই ছেড়ে গেলি। যখন সে মানে আমাদের ছাড়াছাড়ি বা ব্রেকআপ হচ্ছে, তখন সে একটা কথা বলেছিল যে আমার থেকে হয়তো বেটার কাউকে আমি পেয়ে যাব। ঠিক আছে, দেখা যাক, তার থেকে বেটার কাউকে যদি পাই অবশ্যই ভালো, কিন্তু সেই যে প্রেমের যে প্রথম মানে অ্যাকচুয়াল যেটা প্রেম, সেই প্রেমের যে প্রথম অনুভূতি, সেটা কিন্তু এখনও আমার মন বা আমার যে মাইন্ড, সেখান থেকে এখনও যায়নি। আর প্রেম বা ভালোবাসাটা ন্যাচারাল, কখন কাকে দেখে বা কার সাথে হয়ে যাবে এটা কেউ জানতে পারবে না। আমার মনে হয় যে এখন যে যদি কারোর প্রেম ভালোবাসা হয়ে যায়, তাহলে অবশ্যই তার ইমিডিয়েটলি তাকে বাড়ির লোক বা সেই ব্যক্তিকে জানিয়ে দেওয়া উচিত। আর যদি এটা বিয়ের পরে বা বিয়ের আগেও যদি হয়, তাহলে আপনার যে নতুন পার্টনার আছে তার সাথে আপনি একদিন নিরিবিলিতে বসে আলোচনা করে নিন, তাহলে হয়তো আপনার জীবন 3টে লোকের জীবন হয়তো তাহলে বেঁচে যাবে। কেননা আপনার যে আপনাকে বিয়ে করতে আসছে, সে অন্তত এই সত্যিটা জেনে আপনার রাগ না করে সরে যাবে, আর আপনি যাকে ভালোবাসেন হয়তো তাকে আপনি আপনার কাছে পেয়ে যাবেন। কিন্তু ঠেলে ফেলে দিয়ে আবার ড্রামের মধ্যে ঢুকিয়ে দিলে, তাহলে কিন্তু আপনাকে একটা বিচ্ছিরি পজিশনে পড়তে হবে, এবং আপনার সাথে যে
মানে স্বপ্ন দেখেছিল যে আপনাকে সাথে ঘর বাঁধবে বা করবে, তাকে হচ্ছে আজন্মকাল এই পাপের বোঝা টেনে নিয়ে বেড়াতে হবে। সবশেষে বলবো যে প্রেম হচ্ছে একটা পবিত্র জিনিস, যার উল্লেখ আমাদের আদি যুগ থেকে, বৈদিক যুগ থেকেই আসছে। এবং আমি যদি যে প্রেম যদি বলা হয় যে পবিত্র জিনিস, তার এক্সাম্পল হচ্ছে আমাদের মহাদেব এবং মাতা পার্বতী। মহাদেবকে পাওয়ার জন্য মা পার্বতী অনেক তপস্যা, অনেক সাধনা করেছে। তারপর কিন্তু গিয়ে মহাদেবকে উনি ওনার স্বামী হিসেবে পেয়েছেন। আর যদি আমরা যদি প্রেমের জন্য সাধনা বা তপস্যাই যদি না করলাম, তাহলে সেই প্রেমটাকে কি বলা হয়? সেটাকে প্রেম বলা, সেটাকে কামনা হিসেবে ধরে নেওয়া হবে। তাই বললো যে যদি অ্যাকচুয়ালি আপনি কারোর জন্য কাউকে মনের থেকে ভালোবেসে ফেলেন, একতরফাই হোক না সেটা, যদি কোনোদিনও জানাতেও না পারেন, তবে কোনোদিনও তাকে আঘাত বা তার সেই অনুভূতির যে মূল্য সেটা না দিতে পারলেও আপনি তাকে কোনোদিন আঘাত করে সেই অনুভূতিটাকে নষ্ট করে দেওয়ার মতো কাজ যেন না করেন। আর এই এই নীলরাম বা পাহাড় থেকে ঠেলে ফেলে দেওয়া, এই দুটো এখন খুব জনপ্রিয় হয়েছে। এই দুটোর থেকে এখন লোককে সাবধান থাকতে হবে। বিয়ে করার আগে আপনি খোলাখুলি জেনে নিন, বা তাকে সময় দিন। যদি সে দেখেন যে রাজি না হচ্ছে, তাহলে আপনার সেই পথে যাওয়ার দরকার নেই। নিজের জীবন আগে, তারপর হচ্ছে বাকি লাইফটা তার সাথেই কাটতে এমন নয়। অন্য আরও 4-5 জন বা অন্য আরও কেউ আছে যার সাথে আপনি কাটিয়ে দিতে পারবেন। কিন্তু নিজেকে যদি এরকম মানে অবুঝ মেন্টালিটি যুক্ত লোকের সাথে নিয়ে সংসার করতে যান, তাহলে কিন্তু পরিস্থিতির গতি কী হবে। আর কিছু কিছু লোক আছে, তারা নিজেদের মনের কথা পরিবারের ভয়ে বা সমাজের ভয়ে কিন্তু বলতে পারে না। তাই বলবো যে এই সমস্ত লোকজন হয়তো আমরা বুঝতে পারবো না, কিন্তু আপনাকে বিয়ে বা সম্পর্কে আসার আগে আপনাকে তার জন্য টাইম দিতে হবে, অনেকটা দিন, অনেকটা সময়। আর লাইফে যদি মানে বিয়ের ক্ষেত্রে আমি বলি, এই যে 30-35-এর মধ্যে যারা বিয়ে করতে যাচ্ছেন, এক এক মাস বা 2 মাসের মধ্যে যে সমস্ত লোকেরা বিয়ে করে ফেলছে, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে হয়তো আপনি বিয়ের জন্য আপনি 28 থেকে মেয়ে বা ছেলে দেখা শুরু করুন, গিয়ে বিয়েটা করুন 35-এ। তাহলে আপনাদের যে মেলামেশা, যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়তো সেই সময় গড়ে উঠবে। আর যদি গড়ে না ওঠে, তাহলে 2 বছরের মধ্যেই আপনারা ব্রেকআপ করে সেই সম্পর্ক থেকে, সেই টক্সিক সম্পর্ক থেকে বেরিয়ে চলে আসতে পারবেন। শেষে বলবো যে সবশেষে আবারও বলছি যে প্রেম একটা পবিত্র জিনিস। এটাকে পবিত্রতা বজায় রেখে এটার প্রতি সম্পূর্ণ বিশ্বাস বা শ্রদ্ধা বা আস্থা রাখা উচিত। আর যাদের প্রেম বা ভালোবাসার প্রতি কোনো মোহ বা মায়া নেই, তাদের উদ্দেশ্যে বললো আপনারা অন্য লোকের জীবন নষ্ট করার জন্য উঠে পড়ে লাগবেন না। যদি এই সব প্রেম ভালোবাসার প্রতি আপনাদের মোহ না থাকে, তাহলে আপনারা সাইড হয়ে যান। আর একটা কথা, যাদের মানে নিজের মনের কথা বাড়ির লোককে জানাতে পারছেন না, তাদেরও বলছি যে হয়তো নিজের মুখে ফুটে বলতে পারছেন না, একটা কাগজে লিখে পোস্ট কার্ড দিয়ে চিঠি মাধ্যমে আপনি আপনার বাড়িতে পৌঁছান সেই কথাগুলো। হয়তো 2 দিন আপনার
উপর মানে আপনাকে কথা শোনাবে বা আপনার উপর সাথে খারাপ ব্যবহার হবে, 3 দিনের মাথায় আপনার এই আপনি যে সত্যি কথাটা বলেছেন সেটার প্রত্যুত্তরে হয়তো অন্য কোনো ব্যবস্থা নেবে। কিন্তু যে আপনার জীবনে আসছে, যাকে আপনার ভালো লাগতো না, তাকে হয়তো আর আপনার জীবনে আর আনবে না। হয়তো আপনার জায়গায় ভালো লাগে তাকেই আবার নিয়ে আসার চেষ্টা করবে। নীল জামা পাড়তে ঠেলে ফেলে দেওয়াই জীবনের সলিউশন না। জীবনটা অনেক সুন্দর, আর প্রেমটা অনেক সুন্দর। এই সমস্ত ঘটনার জন্য হয়তো আমাদের সমাজে আজ বিয়ে বা এই যে বিয়ের প্রতি যে বিতৃষ্ণা, এটা চলে আসছে। একটা সম্পর্কের প্রতি যে অমর্যাদা, বা সম্পর্কের মধ্যে জাস্ট শারীরিক সম্পর্ক হলো, তারপর দুই পথে চলে গেলাম, এই কারণেই হচ্ছে এই জিনিসটা হচ্ছে। আর যার সাফার হিসাবে আমাদের মতো কিছু নিরীহ এবং যারা এই সমস্ত কিছু জানেই না, তাদের মানে জীবনে আর কিছুই করতে হচ্ছে না। তো এই বলছি যে প্রেম ভালোবাসা যদি ভালো নাও লাগে তাহলে সাইড হয়ে যান, আপনার যে লক্ষ্য সেই লক্ষ্যে চলে যান। আর হচ্ছে জীবনটা অনেক বড়, অনেক দিন পর্যন্ত লোকে বাঁচতে যায়, অনেক কিছু তাদের স্বপ্ন থাকে। এরকমভাবে একটা লোকের জীবন বা একটা ছেলের জীবন নষ্ট করে দেওয়া কারোর অধিকার নেই, বা একটা মেয়ের জীবনও নষ্ট করে দেওয়ার অধিকার কারোর নেই। দুজনে মিউচুয়ালভাবে যদি আলাদা না হতে পারেন, তাহলে দুজনে আমি কী বলছি, কিন্তু দুজন যদি মিউচুয়ালভাবে আলাদা না হতে পারেন, তাহলে একদিন ঠান্ডা মাথায় বসে আলোচনা করে নিজেদের পরিবারকে জানান, তাহলেই তারা সঠিক সিদ্ধান্ত নিয়ে নেবে এবং সঠিক ব্যবস্থা তারা করবে। আমাদের সিদ্ধান্ত মাঝে মাঝে কিছু ভুল থেকেও যায়, কিন্তু আমাদের পরিবারের সাথে আলোচনা করার পরে তারা কিন্তু সঠিক সিদ্ধান্তই নেয়। তাই বলছি প্রেম, আবারও বলছি, প্রেম একটা ভালো জিনিস, পবিত্র জিনিস। এটার প্রতি বিশ্বাস যেন এই সমাজে উঠে যাচ্ছে, সেটাকে আবার আমাদের ফিরিয়ে আনতে হবে। ফেরানোর জন্য আমাদের সবার আগে প্রয়োজন নিজেকে একটা ভালো জায়গায় পৌঁছানো, আর যে আমাদের পার্টনার হবে তাকে ধৈর্য ধরে তার কথা শোনা উচিত। কেননা আমাদের ছেলেদের ক্ষেত্রেই বলছি, ছেলেদের জীবনে অনেকটা সংঘর্ষ, তারপর গিয়ে কিন্তু আমরা আমাদের যে যোগ্যতা বা যে মর্যাদা সেইটা পাই। তাই হয়তো আপনার সাথে তার আন্ডারস্ট্যান্ডিং নাও হতে পারে, আপনাকে সময় দিতে হবে। দেখবেন একদিন এই যে সংঘর্ষ করার লোকটা, সে একদিন আপনার অনেক কাছের মানুষ হয়ে যাবে। আজ এই পর্যন্তই। আবার একদিন নতুন বিষয়, নতুন টপিকস নিয়ে কথা হবে।